হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি যদি না থাকি তোমরা কিন্তু কোনো রকম আপডেটও পাবে না, কারণ আমি না থাকলে আমার চ্যানেলটা কেউ চালাবে না। আজকে একটু কষ্ট করে হলেও আমি বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ সবাই দেখবে। সবার আমার কাছে হাত জোর করে অনুরোধ থাকলো, দয়া করে সবাই দেখবে। অনেক কিছু তোমাদেরকে আমার বলার আছে, আর আমি জানি আমার কথাগুলো শুনতে তোমাদের খুব কষ্ট হচ্ছে, কারণ আমার গলার পরিস্থিতি প্রচণ্ড খারাপ। এই ভিডিওটা এই মুহূর্তে দেওয়ার কোনো রকম ইচ্ছে আমার ছিল না, বাট বলতে পারো বাধ্য। কারণ ওই যে বললাম, আমি না থাকলে আমার কোনো আপডেট কিন্তু তোমরা পাবে না। আমার চ্যানেলটা ওইভাবে পড়ে থাকবে, চ্যানেলটার কিচ্ছু হবে না, ওরকম পড়ে থাকবে, কেউ তোমাদেরকে একটা আপডেটও দেবে না। এবার আমার যারা কাছের মানুষ আছে, যারা আমার খুব ভালোবাসে এই ওয়াইটির জগতে, তারা তো খোঁজ খবর অবশ্যই নেবে, আমার নিচ্ছে কন্টিনিউ। তাদের থ্রু হয়তো তোমরা মেসেজ পেতে পারো যে আমার কিছু হয়ে গেছে, বাট আমার চ্যানেল থেকে তোমরা কোনো রকম আপডেট পাবে না। তাই জন্য কেন জানি না মনে হলো যে শেষবারের মতো হলেও একটা আপডেট তোমাদের জন্য রেখে যাই। বলার পরিস্থিতি খুবই খারাপ, একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও। খুবই ছোট একটা ভিডিও করব। সকাল থেকে শুয়েই ছিলাম, উঠতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ। তারপরে সব থেকে বেশি কষ্টদায়ক কি জানো, আমার যখন একটা সমস্যা আসে না, তার সঙ্গে আমার আরও কয়েকটা সমস্যা অ্যাড হয়ে আসে। একটা কোনো কারণ নিয়ে আমি ডক্টরের কাছে গেলে তার সঙ্গে আমার আরও কয়েকটা কারণ বেরিয়ে যায় যে এটা আমার হয়ে আসছে, আজকে থেকে নয়। আর এইগুলো কবে থেকে হচ্ছে জানো তো, 2021-এ যখন আমার কোভিড হয়, সেই কোভিডের পর থেকে আমার এগুলো হচ্ছে। মানে কোভিড বলতে পারো আমার ভেতরটা পুরো ঝাঁঝরা করে দিয়ে গেছে। আজকে আমি কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করি মাত্র 1.5 বছর হয়েছে। 1.5 বছর আর কোথায় 2021? ভেবে দেখো তো, 2022 সালটা যেভাবে আমি পার করে এসেছি, আমার বাড়ির কোনো মেম্বার্স থেকে শুরু করে, মানে আমি যেদিন যাচ্ছিলাম, আমার ভিডিও আছে, আমি তো খুব একটা রোগের ভিডিও দিই না মানুষকে, মানে ওই নেগেটিভ কিছু দেওয়া বা ভয় পাইয়ে দেওয়া, এই কাজটা আমি করতে পারি না। আমি যতদিন ধরে কন্ট্রোভার্সি করি, আমাকে দেখে তোমরা কেউ বুঝতে পেরেছো যে আমার ভেতরে কি আছে। আমার ওপর থেকে দেখলে কেউ বুঝবে না, এখনও বুঝবে না। আমি হয়তো একটু উইক আছি, আমার একটু মানে শরীরটা বেশি খারাপ বলে আমার হয়তো মুখের ওপরে সেটা ফুটে উঠেছে, কারণ একটা তো যা বুঝতেই পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাই। এই আমার হাতের এইটা হয়তো তোমরা বুঝতে পারবে না, এটা খুবই সামান্য, দেখতে পাচ্ছ খুব সামান্য। এরকম আমি দেখাতে পারছি না আমার ভেতরে অন্য জায়গাগুলো এত বড় বড়। একবার ভেবেছিলাম ছবি তুলে এটাকে অ্যাড করে দেবো, তারপর ভাবলাম দরকার নেই, মানে যেহেতু মানে ভেতরে পোষণ ওইভাবে দেখানোর প্রয়োজন নেই। এত বড় বড় লাল লাল, তোমরা দেখলে ভয় পেয়ে যাবে, এরকম 5-6টা জায়গায়। তো এইটা না, এই জিনিসটাও আমার ছিল না। সেই 2022 সালে যখন আমার এরকম সমস্যা ধরা পড়ে, আর আমি দেখেছি আমার কোনো কিছু ব্রেনে যদি এফেক্ট করে তখনই এইগুলো আসে, বেশি না 5-6টা, তার উপরে থাকে না, কিন্তু এত বড় বড়, অনেক বড় বড়। তো এটা হচ্ছে কি, এত পরিমাণে হাই ডোজের আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যে অ্যান্টিবায়োটিকের রেশিও হিসাবে এগুলো উঠে আসে। আমি ডক্টরকে জানিয়েছি, তখনও জানিয়েছিলাম। তার সঙ্গে আমার ঠোঁটটা দেখে বুঝতে পারবে না, আমার যখন 2022 সালে ওরকম হয়, আমার 1 মাসে আমি 13 বার হসপিটালে অ্যাডমিট হই অক্সিজেনের জন্য, অক্সিজেন আর সেন্সলেস হয়ে যাওয়ার জন্য। তো তখন না আমার এই নিচের ঠোঁটটা শুধু জট্ঠসা হতো, তার আগে পরে কিন্তু কখনো হয়নি। জট্ঠসা হতে হতে আমি যখন ব্যাঙ্গালোরে লাস্ট মোমেন্টে যখন আমার নিয়ে যাওয়া হয়, তার আগে এমন পরিস্থিতি হয়, এই একটা এইটুকু জায়গাতেই তো হতো আমার এই জায়গাটা। আমি যদি কোনোদিনও এই হালকা লিপস্টিকটা ছাড়া বসে বুঝতে পারবে পুরো সাদা, পুরো সাদা। ওই লাস্ট টাইম যেটা হয়েছে, তারপরে এটা পুরো সাদা হয়ে গেছে আমার। সেম এই যে এই জায়গাটা তোমরা দেখো কালো হয়ে গেছে, বুঝতে পারছো কিনা এখনও। তাই যে বললাম, ব্রেনে কিছু এফেক্ট করলেই তখন আমার এটা হয়। কালকে একটা কমিউনিটি দিয়েছি, তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, এবং অনেকেই জিজ্ঞেস করেছে প্লিজ বলো তোমার কি হয়েছে, আমাদেরও টেনশন হচ্ছে। আমি অবশ্যই বলবো, আমি তো সেই জন্য তোমাদের জানিয়েছি, না জানালেও পারতাম। এবার আমি কেন বলছি না জানো, আমার কালকেও কথা হয়েছে। আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি শুক্রবার, কালকে বৃহস্পতিবার ছিল। আমি যাকে দেখিয়েছি মেডিকাতে, সেটা এখন মেডিকা নয়, মানিপাল হয়ে গেছে। মানে মানিপালের মালিক আর কি নিয়ে নিয়েছে, আমি এটা জানতাম না। আমি 25 তারিখ যখন ডক্টর দেখাতে যাই, সেদিন ফার্স্ট টাইম জানি যে ওটা মানিপালে হয়ে গেছে, মানিপালি লেখা। যাই হোক, তো ওখানে যে স্যারকে আমি দেখিয়েছি, স্যারের সঙ্গে বড় বড় ডক্টরদের সঙ্গে কিন্তু ডাইরেক্ট কথা বলা যায় না, হয় হোয়াটসঅ্যাপে তোমাকে মেসেজ করতে হবে, তা না হলে তাদের অ্যাটেন্ডেন্ট যে থাকে তার সঙ্গে কথা বলতে হবে। তো কালকে আমার কথা হয়েছে, যেহেতু আমি স্লট বুকিং করেছি স্যাটারডে, আমার সিটি স্ক্যান হবে, তার সাথে আরও 2টো টেস্ট হবে। এই টেস্টের রিপোর্ট যদি মোটামুটি ভালো আসে, মোটামুটি ভালো আসলেও আমার ওটিটা হবে।
তারপরে আমার আরও কিছু টেস্ট আছে ওটির আগে। নর্মালি ওটি হলে আমরা জানি সুগার, কোলেস্ট্রল, থাইরয়েড এরকম বেসিক কিছু টেস্ট হয়। তো আমাকে তার সঙ্গে সঙ্গে আমার কিরিটিন, আমার লাং, আমার লিভার, আমার মানে এক্সরে এরকম আরও অনেক প্লেটলেট অনেক টেস্ট দিয়েছে। কারণ আমার এগুলো দেখতে হবে, যে ডক্টর দেখবেন যে এগুলো আমার কতটা কি আছে, যেহেতু আমার পাস্ট হিস্ট্রিতে এগুলো ভীষণভাবে এফেক্টেড ছিল। মানে প্রত্যেকটা ওই বললাম না, ওই কোভিড আমার ভেতরের অর্গানগুলোকে পুরো ঝাঁঝরা করে দিয়ে গেছে, আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই। আর এটার জন্য কিন্তু শুধু কোভিড দায়ী তাই বলবো না, লোকাল যে ডক্টর দেখিয়েছিলাম কোভিডের সময় 1.5 মাস ট্রিটমেন্ট করি আমি, আমার হাজব্যান্ড বারবার বলেছিলাম, আমার বাড়িতে শুধু আমার একারই কোভিড হয়েছিল। আর কোভিডের কোনো দোষ নেই, মানে সিজনাল যা কিছুই আসুক, আমার ভালো না বেশি সে কখনো যেতে পারবে না, সে অসম্পূর্ণ। তো এই এখনও ভাইরাল ফিভার, যেটা কিনা এবার আমি লাকি বলতে পারি, যে যেটা সবার শেষে আমাকে অ্যাটাক করলো। আমার হাজব্যান্ড 1 মাস অসুস্থ ছিল, তো তার থেকে আমি অনেক বেটার আর কি। তো সে সুস্থ হলো, তারপরে আমার মেয়ে হলো, তাদের সুস্থ করে আমাকে আর কি এটা সামান্য একটু এফেক্ট করেছে। আর আমার খুব খারাপ জিনিস, ঠান্ডা লাগলে একদম বেরোয় না, হাঁচি কাশি একদমই হয় না, খুব রেয়ার কাশি, কপটা বেরোবে না, আর সেটাই আমার লাংকে আরও এফেক্ট করে। তো সেইটা তখন যখন আমি দেখাই ডক্টরকে, বারবার বলেছিলাম পুরো ফুল বডি চেক আপটা যাতে করে নেয়, যদি কোনো প্রবলেম থাকে। ডক্টর আমাকে বলেছিলেন নর্মাল কোভিড এটা আমার, কিন্তু সেই নর্মাল কোভিড আমার সবটা ধ্বংস করে দিয়ে গেছে। যেমন অর্থ, এই জায়গায় আজকে যদি একটা সামান্য, ধরো আমার হাজব্যান্ড যে জব করে সেটা না করে সামান্য মানুষও তো অনেক আগে আমি মরে যেতাম, সেই 2022-এ। কারণ ওই যে বললাম, আমার বাড়ির লোকগুলো আশা করেনি হয়তো আমি বেঁচে থাকবো, মানে বাঁচিয়ে আমাকে ফিরিয়ে নিয়ে আসবে। ইভেন ডক্টর শকড যখন আমার এমআরআই, সিটি স্ক্যানের রিপোর্টস আসে না, মোহন ভাটগান্ডিকে যখন আমার দেখানো, মানে রেফার করা হয় ওনার কাছে। মেনলি আমার তো ব্রেনটা অ্যাটাক ছিল, যেটা লাং ছিল সেটা ঠিক মানে মোটামুটি 70% কিওর। কিডনি তো ভালো এসেছিলো, পরে 3 বার চেক আপ করি। তারপরে লিভার আমার কোনো সমস্যা ছিল, তাছাড়া আরও প্রচুর সমস্যা ছিল, নিউরো সমস্যা ছিল। গাইনি যেটা প্রবলেম সেটা 2011 সাল থেকে, সেটা আলাদা বিষয়। তো তখন এই ব্রেনের এটা উনিও আশ্চর্য হয়ে গেলেন, বললেন আমি খুব লাকি, ভীষণ লাকি আমি যে আমার ব্রেন টিউমারটা হয়নি, এতটাই লাকি আমি। তখন ওই এমআরআইতে আমার এই যে এখন যে প্রবলেম সেটাও ধরা পড়েছিল, সেটা কিন্তু আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগেও ধরা পড়েছি। এই রিলেটেড কিছু আমি এখন বলবো না, আমি অবশ্যই একটা ভিডিও দেবো আমার ওটি যদি হয়, কারণ আমার রিপোর্টসের উপরে সব ডিপেন্ড করছে। আমার এই স্ক্যানের রিপোর্টসটাকে মোটামুটি ভালো আসতে হবে, কারণ ওটিটা ভীষণ এমার্জেন্সি হয়ে গেছে। একটা মাইনর জিনিস এখন মেজরের থেকেও বেশি বড় জায়গায় গেছে, আর সব থেকে বড় হচ্ছে ব্রেনকে এফেক্ট করছে। জিনিসটা কোথায় ছিল সেখান থেকে ব্রেনকে অ্যাটাক করছে ডিরেক্টলি। তো যার কারণে আমি বলছি না, কালকেও আমার স্যারের অ্যাটেন্ডেন্টের সাথে কথা হয়েছে, স্লট বুকিং যেহেতু আমি কালকে সকালে করেছি। তা ওনাকে সব জিজ্ঞেস করলাম, উনি বললো রিপোর্ট যদি আমার স্ক্যানের খারাপ আসে, কিংবা স্ক্যানের মোটামুটি ভালো আসলে, অন্য অর্গানের যদি খারাপ আসে, তাহলে আমার ওটিটা স্টপ হয়ে যাবে, ওটিটা হবে না। কারণ ওই দিকটা আগে ঠিক না করে ওটি করা পসিবল নয়, কোনো বন্ডের সাইন দিয়েও ওটি হবে না। আর ওটি আমার মেডিকাতেই হবে, যেটা এখন মানিপাল। তো টাকাটা বড় কথা না, টাকাটা অনেক বড় অ্যামাউন্ট দিয়েছে, একটা বিগ অ্যামাউন্ট। যেহেতু যে ওটিটা এটা নর্মাল, আমি জানতাম এই ওটি হবে, আমি সেই 2022 সাল থেকে জানি এটা আমার ওটি হবে প্রয়োজন, কিন্তু সেটা মানে যখন ইচ্ছা করতে পারবো। এটা মাইনর একটা জায়গায় আছে। তখন যেটা যে প্রাইসটা ছিল 35,000 থেকে 50,000-এর মধ্যে, সেটা এখন এসে এই মুহূর্তে আমার এই রিপোর্টসগুলো আসার আগে পর্যন্ত 2,20,000 থেকে 2.5 লাখের কাছে ডক্টর মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট আমায় দিয়েছে। তারপরে ডিপেন্ড করছে আমার রিপোর্টসের ওপরে, রিপোর্টস খারাপ আসলে ওটি স্টপ হয়ে যাবে, আগে সেখানে ট্রান্সফার করা হবে। সেই জিনিসগুলোকে আমার ঠিক করতে হবে, সেটা হয়তো মেবি এখানে হবে না স্টেটে, আবার স্টেটের বাইরে আবার যেতে হবে, পারি বা না পারি, সেখানে আমার লক্ষ লক্ষ টাকা হয়তো খরচা হবে যদি রিপোর্টস খারাপ আসে। আর যদি ভালোবাসে ওগুলোর দরকার নেই, কারণ আমি ভালো জায়গায় ভালো ট্রিটমেন্ট করিয়ে প্রচুর টাকা, 33 লাখ টাকা কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে কম নয়, মানে আমাদের সর্বস্ব বলতে পারো। তাও আমার স্বামী আমার বাঁচিয়ে রেখেছে ওইভাবে টাকা খরচ করে। তো সেটা 2023-এ লাস্ট চেক আপ করে আজকে 2025, মাঝখানে একটা বছর, মানে 2 বছরের মধ্যে। এখনও আমার ইউট্রাস, তোমরা ভেবো না ইন্টারনাল, আমার এখনও ইউট্রাস বাকি আছে, সেটা পেন্ডিংয়ে পড়ে আছে। ওটাও ডক্টররা, আমি অনেকবার ওটি করার চেষ্টা করেছি, ডক্টররা করবেন না, ওটাও কেউ বাড়াবাড়ি করিয়ে নিয়ে গিয়ে তারপরে হয়তো এইরকমই হবে আমার প্রত্যেকটা ক্ষেত্রে। আর এটার জন্য আমার লাখ তো আছেই, তার সঙ্গে ডক্টরদের অনেক গাফিলতি আছে, তারা অনেক সময় আমাকে অনেক রং ট্রিটমেন্ট করেছে, সেই এফেক্টগুলো কোথায় যাবে প্রচুর। এই গত বছর জুন জুলাইতে মারাত্মক অসুস্থ ছিলাম, সামান্য একটা কোমরে আমার স্পাইনালে
প্রবলেম আছে, ভার্টিকা L5, হঠাৎ করেই ওটা একটা মানে সামনে আগিয়ে গেছে। একটা স্পাইরালের প্রবলেম দিয়ে ডক্টরের কাছে গেছি, সে রং ট্রিটমেন্ট করে আমার ওই সামান্য প্রবলেমটা থেকে আমাকে আরও কিছু প্রবলেমের মধ্যে মানে কনভার্ট করে দিয়ে ওই টাইমে ওই জুন জুলাই 2 মাসে শুধু স্পাইনালের জন্য আমার 1,20,000 টাকা বার করে দিয়েছে। আমার বাড়িটা পুরো নার্সিংহোম হয়ে গেছিলো, মানে আমি প্রায় 15 দিন আমাকে স্যালাইন দিতে হচ্ছে বাড়িতে বসে, স্যালাইন আর দিনে 4টে করে পেইন কিলারের ইঞ্জেকশন, তার সঙ্গে 3টে করে পেইন কিলারের কন্টিনিউ খেতে হচ্ছে। এত এত অসহ্য যন্ত্রণা স্পাইনালের। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার লাক। প্রত্যেক জায়গাতে আমার রং ট্রিটমেন্ট সবার আগে হয়, তারপরে গিয়ে ঠিকঠাক ট্রিটমেন্টটা হয়। তো আমার কি হয়েছে আমি জানাবো, আমার কালকের স্ক্যানের রিপোর্টটা আগে আসুক, দেখি স্ক্যানটাই মেনলি, যদি ব্রেনটা ঠিক থাকে বাকিগুলো ঠিক করে নেওয়া যাবে। আর যে কোনো জিনিস, একটা সামান্য জিনিস আগে গিয়ে ব্রেনেই কেন হিট করে আমি বুঝতে পারি না। এর আগেও তাই, প্রোল্যাক্টিন হাই হলে তো হলেও পিটুইটারিতে, সেটা যদি টিউমার হতো এতদিনে তো আমি গল্প হয়েই যেতাম। এইসবগুলো আমার বিষয় না। কালকে একটা কমিউনিটি দিয়েছি, সেই কমিউনিটিতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক রকম বুঝিয়েছো, সেটা দেখে অনেকের এত আনন্দ হচ্ছে। কন্টিনিউয়াসলি মেসেঞ্জারে তোমাদের আমি পিকটা দিয়ে দিতে পারলে ভালো হতো। আমি একবার ভেবেছিলাম নিজেও এডিট করে দিই আমার ছবিতে মালা পরিয়ে, যে আমি নেই আর। কিন্তু আমি জানি যারা আমার ভালোবাসে, আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে না, দেখবে না সে, কিন্তু যারা আমার এই মানে ডিজিটাল জোনে যারা আমায় ভালোবাসে, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে, তার মধ্যে দেবশ্রীদি, মিলিদি, তারিয়াদি, তাদের সাথে আমার নিয়মিত কথাও হয়, একটু আগেও কথা হচ্ছে। যাই হোক, ওরা এই ভিডিওটা ওই ভিডিওটা যদি আমি ওরকম এডিট করে দিতাম, আমার হয়তো আমার বাড়ি না চিনলেও চলে এসে আমাকে হয়তো থাপ্পড় মেরে দিত, যে কেন এই ধরনের। কারণ ওরা আমার থেকে বেশি ওরা টেন্সড, ওরা নানা ডক্টরের সাথে খোঁজ খবর নেওয়া থেকে কোথায় কি ভালো হবে সমস্তটা ওরা করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো সেই জায়গায় কিছু কিছু মানুষ তো আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে, তাই না, যার কারণে দিতে পারলাম না। তোমরা বিশ্বাস করবে না, মেসেঞ্জারে এই ধরনের পিক এডিট করে করে মালা পরিয়ে আমি না থাকলে খুব ভালো হয়। আমি একটা কথাই বলতে চাই, আমার জন্ম বা মৃত্যু সেটা আমার বাবা মায়ের হাতেও ছিল না, যে ওপর থেকে আমাকে পাঠিয়েছে তার হাতে। আমার কর্ম, আমি কি কর্ম করব সেটা আমার হাতে। তো সেই কর্মের ফলদাতাও কিন্তু ওপরে যে বসে আছে আমার ঈশ্বর, তোমার ঈশ্বর, তার হাতে। কেউ আমার বিচার করতে পারবে না। আর আমি জ্ঞানত আমি নিজে জোর গলায় বলতে পারি কখনো কোনো অপরাধ করিনি। এক একজন রোগ নিয়ে, মিথ্যে রোগের নামে ক্যান্সারকে রিলেট করে মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা তুলছে, তারা তোমাদের কাছে ভালো। আর তাদের নিয়ে কথা বললে আমি পাপ করেছি, সেই পাপের ফল ভোগ করছি, তাই জন্য আমার রোগ হয়েছে, আমার মরে যাওয়াটাই উচিত। আমার এই রোগটা আমি সোশ্যাল মিডিয়ায় আসার বহু আগে থেকে, আমার কোনো রোগ নতুন করে আসেনি। আর তার থেকেও বড় কথা, রোগ মানুষের হবেই, রোগ ছাড়া মানুষ নেই। দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মানুষের আছে। আমরা ক্রিয়েটার তাই তোমরা জানতে পারো, যারা নন ক্রিয়েটার তাদেরটা জানতে পারো না। প্রত্যেকটা ঘরে আছে রোগ, তাই না? আর আমি কিন্তু, যদি আমার মোটিভ এটাই থাকতো, আমি না সিম্প্যাথেটিকভাবে আমার এই রোগগুলো নিয়ে না আমি চ্যানেল দাঁড় করাতে পারতাম। আমি করিনি, আমি পরিশ্রম দিয়ে চ্যানেল দাঁড় করাতে চেয়েছি, হোক না খুব সামান্য, আমি সেটা দিয়ে চ্যানেল দাঁড় করাতে চেয়েছি। আর রোগ নিয়ে মিথ্যাচারিতা করতে পারি না, আমার মিথ্যাচারিতা করার কোনো জায়গাও নেই। আমি সত্যি দেখিয়ে, ডকুমেন্টস দেখিয়েও আমি মানুষকে, আমার কিউআর কোড দিতে হতো না, ওইটুকুর দরকার নেই। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে আশা করি আমার হাজব্যান্ড ওটুকু টানতে পারবে। কিন্তু আমি সিম্প্যাথেটিকভাবে চ্যানেল দাঁড় করিয়ে দিতে পারতাম, কিন্তু সেটাতেও আমি কোনোদিনও করিনি। ওটাতে ওগুলো আমি পারি না। আর আমার খুব ইরিটেশন হয় ওই ধরনের জিনিসকে। মানুষকে ভালোটা পারলে দেবো, না পারলে দেবো না। আমার কোনো সমস্যা হলে আমি ভিডিও দিই না, স্টপ করে রেখে দিই। কিন্তু তাও না, মানুষকে ইমোশনালি ফুল করতে পারি না, বা ইমোশনালি অ্যাটাচমেন্ট দেখিয়ে আমি ভিউজ নিতে পারি না। তাই যারা আনন্দ পাচ্ছ পাও, আমি এখনও হলপ করে বলে দিচ্ছি, এবারও আমি মরবো না। হ্যাঁ, আমার মৃত্যু তোমাদের হাতে নেই, আমি এবারও মরবো না। যত বড় কিছুই হোক, যা কিছুই হোক, একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি মরবো না, বেঁচে ফিরে আসবো আমি এবারও, এটুকু বলতে পারি। আর মরার মতো কোনো রোগ আমার হয়েছে বলে আমার মনে হয় না, এখন জানি না। যেহেতু তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে, সেপ্টিসেমিয়া, এই টাইপের কিছু হলে সব কিছুরই ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট অবশ্যই হবে, জানতে তোমরা পারবে। তবে আশা করি ওরকম কিছু হয়নি, বা দেখা যাক কতটা কি ব্রেনে স্প্রেড করেছে। তবে যারা মিথ্যে কথা বলে টাকা তুলছে ক্যান্সার ভাঙিয়ে, আজকে সে অসুস্থ, কেমো চলছে, ক্যান্সার, কালকে তার এই চোখ ব্লাস্ট করে ব্লাড পড়ছে। আমি বৌদির কথা বলছি, পূজাকে নিয়ে ভিডিও করেছি, ওদের কথা বলছি, দেখতে পাচ্ছ তো, যার চোখ নাকি নষ্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে ব্লাড পড়েছে, সে ব্রাইডাল শ্যুট করছে, চোখে লেন্স পড়ছে বৌদি, দেখতে পাচ্ছ তো, কয়েক মাস ব্যবধান। মিথ্যে কথা বলেছি, প্রমাণ তোমাদের সামনে। পূজা দুদিন আগে যে কেমো কেমো করে চিৎকার করছিল, অসুস্থ, পাথর নিয়ে বসেছিল,
সে গঙ্গার ঘাটে যাচ্ছে হাওয়া খেতে, ঘুরতে, চান করতে, যার কেমো চলছে নাকি। তোমাদের কাছে প্রমাণ তারা নিজেরা রেখে যায়, আমি শুধু ধরে দেখে তোমাদের সামনে তুলে ধরি। আমি কিন্তু এরকমটা করিনি। আমি অসুস্থ হলে তোমরা আমায় দেখতে পাবে, বুঝতে পারবে। আমি রোগের ভিডিও দিই না, আমি শরীর খারাপ ভিডিও স্টপ করে দিই। কারণ ওই যে বলেছি, চ্যানেলটাকে বড্ড ভালোবাসি, বুঝতে পেরেছ। আর চ্যানেলে তো ক্রমাগত রিপোর্টস পড়েই যাচ্ছে, তোমাদের এর আগের দিনই বলেছি। যাই হোক, তাতে কিচ্ছু হবে না। আমার প্রত্যেকটা ভিডিও নিট অ্যান্ড ক্লিন, আমি ভয় পাই না। সাময়িক ক্ষতি আমার করতে পারে, এই ক্ষতিটা অনেক আগে থেকেই আমার হচ্ছে। শুধু আজকে ক্রিয়েটার হিসাবে এসেছি তা নয়, শত্রু চারিদিকেই থাকে, ওতে আমি ভয় পাই না। কারণ আমি একমাত্র ভয় পাই আমার কর্মতে, একমাত্র ভয় পাই আমার ঈশ্বরে। ঈশ্বর থাকলে আমি যদি সৎ হই, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, এটুকু জানি না। তিনি আছেন বলেই হয়তো আমি মৃত্যুর মুখ থেকে, মানে স্বয়ং যম হয়তো দাঁড়িয়েছিল 2022 সালে আমার পাশে, হুইল চেয়ারে করে আমাকে ফ্লাইটে তোলা হয়েছে, বুঝতে পেরেছ। বিছানা থেকে ওঠা বন্ধ, বাড়ির লোকজন কান্নাকাটি করছে। আমি যেদিন ব্যাঙ্গালোর যাই, কত লোক আমায় দেখতে এসেছিল, কারণ তারা ভেবেছিল আমি আর ব্যাক করব না। ডক্টরও ভেবেছিলেন আমি আর ব্যাক করব না, মানে আমি হয়তো আর ফিরতে পারবো না। সেখান থেকে আমি ফিরে এসেছি এবং আমি ভালো আছি। আর যেটা এত বড় সমস্যা, সেটা পুরো কিওর হয়ে গেছে। আমার প্রোলাক্টাইন পুরো নর্মাল, আমার কোনো টিউমার হয়নি। লাং এফেক্টেড এখনও আছে, কিন্তু সেটা 70%-এর ওপরে কিওর। আমি এখন ভালো আছি, কোনো শ্বাসকষ্ট হয় না। কিডনি লাস্ট টাইম টেস্ট করেছিলাম, ঠিকঠাক ছিল। বাকি যে সমস্ত প্রবলেম সেগুলো আছে, কিন্তু ওগুলো তো থাকবেই। মানুষের নর্মাল দৈনন্দিন জীবনেও মানুষের থাকে, মেয়েদের নিউরো প্রবলেম তো থাকে। আর স্পাইনাল যেটা প্রবলেম গত বছর হয়েছে, সেটার জন্য অনেক রেস্ট্রিকশান দিয়েছে। হাউস ওয়াইফ হিসাবে আমার অত রেস্ট্রিকশান মেনটেন করা পসিবল না। তারপরে আমি একজন মা, আমাকে বাচ্চার জন্য করতেই হয়। তো আমি মনে করি কাজ করলে বোধহয় আরও বেশি ভালো থাকা যায়। হ্যাঁ, আমার ছিল হেল্পিং হ্যান্ড, শুধু কাজের লোক নয়, রান্নার লোকও ছিল। প্রচণ্ড মোটা হয়ে গেছিলাম, 67 কেজি ওয়েট হয়ে গেছিলো। অনেক কষ্টে আমি সেই ওয়েটটাকে ডায়েট করে 1 বছর পরে ঠিকঠাক আনি। আর মনে হয় কাজকর্ম করলে ফিজিক্যালি ফিট থাকা যায়, তাই আমি ছেড়ে দিয়েছি। আর আমার না, যেহেতু 3 জনের সংসার, ভালো লাগে না, নিজের কাজ নিজের করতে আমি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই কারণে ছেড়ে দিয়েছি, আমার অসুবিধা হয় না। তো আমার হাজব্যান্ড কালকেও বলছিল যে যেহেতু এত অসুস্থ, তারপরে ওটি যদি হয়, আমাকে 3 মাস প্রপার বেড রেস্টে থাকতে হবে। জানি না তখন ভিডিও কী করে আসবে, যাই হোক আসবে তো ঠিকই, হয়তো কিছুদিন অফ যাবে, আসবে তো ঠিকই। তো রান্নার লোক, কাজের লোকের কথা বলছিল, আমি বলেছি দেখা যাক। কারণ প্রথমত আমার বাইরের লোকের রান্না খেতে পারে না, খুব কষ্ট করে খায়। তাই আমার রিলেটিভসরা আছে, তারা প্রচুর হেল্প করবে, তো অসুবিধা হবে না আশা করি। সেটা হচ্ছে পরেরটা পরে, আগে ওটি অবধি যাই, ডক্টর কি বলেন, রিপোর্টস কি আসে, তারপরে নিশ্চয়ই সবটা দেখা যাবে। কিন্তু যারা এত আনন্দ পাচ্ছ আর আনন্দে আছো যে আমার এই শেষ, খারাপ কিছু আসবে, যদি খারাপ কিছু থাকে আমার ভাগ্যে, তাহলে হবে। আমি চলে যাব, আমি দেখতে পাবো না, আমার ফ্যামিলি পার্সনরা সাফার করবে, আমার বাচ্চাটা। আর যদি ভালো থাকে আমার বাচ্চার ভাগ্যে, যদি তার মায়ের ভালোবাসা থাকে, আমার স্বামী ভাগ্যে যদি তার স্ত্রী ভালোবাসা থাকে, যে কিনা এতটা লড়াই করে আমাকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তাহলে পরে থাকবো আমি তাদের জন্য। আর তোমাদেরকে যারা 2-1 জন আমাকে এই ধরনের ননস্টপ মানে মেসেঞ্জারে দিয়ে যাচ্ছ পিক আর টেক্সট করে যাচ্ছে, তাদেরকে বলি এত সহজ নয় আমায় তুলে নেওয়া। কারণ আমি আমার মেয়েকে যেভাবে ফাইট করে পেয়েছি না, অনেক মার খেয়েছি আর্জি করে, জানো তো। ডক্টররা মারছেন, যখন আইসিইউতে আমাকে নেয়, 72 ঘন্টা অবজারভেশনে রাখা হয়, প্রচুর ব্লিডিং হয়, ইন্টারনাল ব্লিডিং, এবং প্রচুর ব্লাড দিতে হয়, বন্ডে সাইন নেয়। তখন তার আগে যখন মানে আমার বিপি একদম পড়ে যায়, প্রচুর মেরেছে আর বলেছে কালকে এই যেই বেডটাতে আমি ছিলাম, এই বেডে একজন মারা গেছে, বাচ্চা অনাথ হয়ে যাবে, চোখটা বন্ধ করা যাবে না। খুব মনে আছে আমার, ওই সময়টা সেন্সটা ছিল, চোখ খুলতে পারছিলাম না। তারপরে আর কিছু মনে নেই, আইসিইউতে শিফট করে দিয়েছিল, 72 ঘন্টা আমার কোনো সেন্স ছিল না। তো সেই জায়গা থেকে যেভাবে ফাইট করে, ঈশ্বর চেয়েছে বলেই যে আমার সন্তান তার মায়ের ভালোবাসা পাবে, আর আমিও আমার সন্তানকে আমার কোলে পাবো, তাই জন্য তো এসেছি। তাই আমাকে নিয়ে যাওয়ার যখন সময় হবে, নিশ্চয়ই নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। আমার 2 দাদা চলে গেছে আমার জেঠু জেঠিমার চোখের সামনে, তারা সহ্য করেনি, তাদের কর্মের ফল। তো আমি যদি আমার বাবা মার চোখের সামনে চলে যাই, আমার সন্তান, স্বামী, তাদের যদি অসহায় করে রেখে আমার ভাগ্যে যদি থাকে, তাহলে যাব। সেটা কারো কথাই হবে না, তোমরা চাইলেই হবে না, তোমরা না চাইলেও আমি করতে পারবো না। যেটা আমার ভাগ্যে আছে সেটা হবে। তবে এখনও বলছি, জ্ঞানে তো কোনো অন্যায় করিনি। কন্ট্রোভার্সি করি, যারা নোংরামি করে তাদের নিয়ে কথা বলি, যারা কন্ট্রোভার্সিয়াল টপিকস দেয়
যারা নিজেদের ভিউজের সাথে কন্টেন্ট ছুড়ে দেয় তাদের ভিডিও করি, তার বাইরে কারো ঘর থেকে কোনো কিছু বার করে নিয়ে এসে কথা বলি না। ভিডিও করতে ভালোবাসি, অবশ্যই করবো। এই গলা নিয়েও একটু আগেও কথা বলতে পারছিলাম না, দেবস্থিতি বললো এটা কর, গলাটা ছাড়বে, তো সেটা করার পর একটু গলাটা ছাড়লো বলে ভাবলাম একটু আপডেট দিই। কারণ আজকে মেবি হয়তো আমি আর কোনো কন্টেন্টে কাজ করতে পারবো না, গলার পরিস্থিতি তো বুঝতে পারছেন। তারপরে না ওই সমস্যাটার জন্য সবসময় মাথা ঘোরার, মাথাটাকে তুলতে পারছি না। আর পুরো রাইট সাইডটা মানে স্পাইনালে যেহেতু সমস্যা, রাইট সাইডটা দিয়ে পুরো পা দিয়ে কোমর পর্যন্ত এত যন্ত্রণা, না শুতে বসতে হাঁটতে পারছি, এত সমস্যা হচ্ছে। জ্বরটা ছিল হালকা, সেটা আজকে সকাল থেকে নেই, ভালো আছি, জ্বরটা নেই, বাট প্রচণ্ড মাথা যন্ত্রণা, তার সঙ্গে মাথা ঘুরছে আমার ওই সমস্যাটার কারণে। কালকে যদি পারি আপডেট দেবো, শর্টসের মাধ্যমে হোক বা মিনি ব্লগসের মাধ্যমে হোক, যে আমি সিটি স্ক্যান হচ্ছে। কারণ প্রমাণ ছাড়া তো এখানে কিছু চলে না। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, প্রমাণের কোনো ব্যাপার নেই, আমি তো হেল্প নিয়ে তো কিছু করছি না। তারপরেও যদি পারি, যেহেতু আমার চ্যানেলটা বসে যাবে, ভিডিও না দিতে পারছি না, তারপরেও চেষ্টা করব যদি হয়। তো আর রিপোর্টস আসুক, যদি দেখি মোটামুটি এসছে রিপোর্টস, আমার ওটি হবে। তার আগে একটা আপডেট দিয়ে নিশ্চয়ই সব জানাবো, যেহেতু ওটি হওয়ার পর প্রপার আমার কথা বলা বন্ধ থাকবে, জানি না কদিনের জন্য। আর ওরকম অত বড় ব্যান্ডেজ নিয়ে আমি জানি না ক্যামেরার সামনে আসতে পারবো কিনা, পুরোটাই ব্যান্ডেজ করা থাকবে। যাই হোক, সেটা পরের কথা, এখন কিছু বলার নেই, যেটা হবে দেখা যাবে। তবে আমার খুব জোর আছে মনের, আর আমি প্রচণ্ড পজিটিভ, মেন্টালি ভীষণ স্ট্রং, আমি খুব পজিটিভ। এই অবস্থাতেও আমার দেখে কিন্তু কেউ বুঝবে না, আমি এখনও সব করছি রীতিমতো, পাচ্ছি না, শুয়ে থাকছি। এই আমার বাড়ির লোক আছে, তারা এসে দেখছে, করছে, একটু পরেও আসবে আমার মাসি। আমি যাই হোক, ওগুলো আর বলতে চাই না। ভুল বললাম না ঠিক বললাম জানি না, যারা আনন্দ পাচ্ছে আনন্দ করো, তোমাদের আনন্দে আমার আয়ু আরও বেড়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ আমি কোনো পাপ কখনো করিনি, জ্ঞানত কোনো পাপ করিনি, কারো উপকার করতে না পারি, কারো ক্ষতি করিনি, আমার দ্বারা কারো ক্ষতি হয়নি আজ পর্যন্ত, এটুকু গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি। কারণ আমি ঈশ্বরে প্রচণ্ড বিশ্বাসী, কর্মে বিশ্বাসী। বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কারো কোনো যদি ফিজিক্যাল সমস্যা থাকে সবার আগে ডাক্তার দেখিও। কোভিড যার হয়েছে, যার হয়নি, না হলেও হয়তো এমনভাবে হয়েছে তো মোটামুটি সবারই, কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি, এটাই তো। সেটার ভেতরে কী করে দিয়ে গেছে। আর তারপরে কোভিডের ওই ভ্যাকসিন নেওয়ার পর তো মানুষের ইমিউনিটি পোর্শন একেবারে শেষ হয়ে গেছে, সেটাও আমাদের ফিজিক্যালি অনেক ড্যামেজ করে দিয়ে গেছে। তাই জন্য বলছি, সবাই নিজেদের খেয়াল রেখো, বাড়ির লোকের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, আর কিছু বলার নেই। যদি গলার অবস্থা ভালো থাকে, আর যদি মনে হয় ফিজিক্যালি মানে পেরে উঠি, তাহলে বিকেলের দিকে যদি পারি একটা কন্টেন্টে কাজ করব। কারণ ভালোবাসি তো কন্ট্রোভার্সি করতে, কন্ট্রোভার্সি না করলে ভালো লাগে না, এই জন্যই। আর কিছু বলার নেই। টাটা।